ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। আজকে আমার পাশের সিটটা অবশ্য ফাঁকা, তবে পরবর্তীতে আয়োজনের আজকে আমাদের অতিথি এসে যুক্ত হবে। বাট তার আগে বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর দিয়ে শুরু করতে চাই আজকের স্পোর্টস লাইভ। সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে দুই দল। 3-0 এগিয়ে থাকা বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ দুই ম্যাচে দলীয় ও ব্যক্তিগত ভিন্ন কিছু লক্ষ্য পূরণের খেলতে চায় টাইগাররা, বলেছেন পেসার তাসকিন আহমেদ। এই ম্যাচে টাইগার একাদশে আসবে 3 পরিবর্তন। ফিরবেন সাকিব, মোস্তাফিজ ও সৌম্য সরকার। মিরপুরে সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে বাগড়া দিতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে অনুশীলন করার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা আগে মাঠে নেমে পড়ে বাংলাদেশ দল। সবার আকর্ষণের কেন্দ্রে দুজন, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ডিপিএল শেষ করে এদিন প্রথম দলের সাথে যুক্ত হয়েছেন সাকিব। আর আইপিএল খেলে দেশে ফিরে ছুটি কাটিয়ে শেষ 2 ম্যাচের অংশ হয়েছেন ফিস। সৌম্য সরকারও যুক্ত হয়েছেন স্কোয়াডে, তবে আগে থেকেই দলের সাথে থেকে ইনজুরি মোকাবেলায় কাজ করছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। সাকিব আল হাসান ওয়ার্ম আপ শেষ করে বেশ কিছুক্ষণ পরে নেট সেশন শুরু করেন। লম্বা সবাই নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাকিব। ঢাকা লিগে প্রথম সেঞ্চুরি পাওয়া সাকিব ব্যাট হাতে ভালো ছন্দে আছেন বলাই যায়। নিশ্চিতভাবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতেই প্রস্তুত হচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দারুণ আইপিএল কাটিয়ে ফেরা মুস্তাফিজুর রহমান বোলিং করেছেন নেটে। আইপিএলের ফর্মটা জাতীয় দলও দেখাতে চাইবেন ফিস, কেননা বিশ্বকাপ পরিকল্পনায় টাইগারদের গুরুত্বপূর্ণ সদস্য এই পেসার। প্রথম 3 ম্যাচ জয়ের পর শেষ 2 ম্যাচেও জয় চায় বাংলাদেশ। তবে জয় ছাপিয়ে এই ম্যাচে ক্রিকেটারদের ব্যক্তিগত কিছু টার্গেট এবং দলীয় লক্ষ্য পূরণ করতে চায় টাইগাররা। জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু টি-20, সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেমনে, ডেতে আর একটু ভালো করা যায় কেমনে, তো সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি। কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। জিম্বাবুয়ের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সাকিব আল হাসান। আসলেই কতটা প্রস্তুতি নিতে পারছেন তাসকিনরা? দারুণ ফর্মে থাকা এই পেসার স্বীকার করছেন আরও ভালো কন্ডিশন হতে পারত, তবে এরই মাঝে সেরা প্রস্তুতি নিতে চায় দল। বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম, ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে। যদি এখন যেহেতু আমরা বাংলাদেশে খেলি এবং খেলতেও হবে, তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো, কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। এই ম্যাচে বাংলাদেশ একাদশে 3টি পরিবর্তন আসবে নিশ্চিত। একাদশে ফিরবেন সাকিব, মোস্তাফিজ ও সৌম্য। সৌম্যকে জায়গা দিতে বাদ পড়তে পারেন তানজিদ তামিম, মোস্তাফিজ। আর সাকিবকে জায়গা দিতে তানভীর, সাইফুদ্দিন, তানজিম সাকিব ও রিশাদ। এই 4 জনের যে কোনো 2 জন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ব্যক্তিগত পারফরমেন্সে বেশি গুরুত্ব টাইগারদের এই ম্যাচটার জন্য। সেই সাথে মোস্তাফিজ বা সাকিব যদি দলে ঢোকেন কেমন হবে ফরমেশন, এই সব কিছুর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। দাদা প্লিজ ওয়েলকাম। আজকে আমার সাথে কেউ নাই, সো হোপফুলি আপনি সামির জায়গাটা নিতে পারেন। বসাটা ঠিক আছে, জায়গা মতো আছে, একদম পারফেক্ট আছে। সো যেমনটা বলছিলাম যে এবারে সিরিজটা যেহেতু আগে থেকেই নিশ্চিত হয়ে গিয়েছে, সো তারা জয়ের চেয়ে বেশি টাইগাররা ফোকাস করছে ব্যক্তিগত পারফরমেন্স এবং দলগত কম্বিনেশন সব কিছু মিলায়। কতটুকু সম্ভব, কার কাছ থেকে কেমন পারফরমেন্স এক্সপেক্ট করছেন? আচ্ছা, কতটুকু সম্ভবের যে ব্যাপারটা, সেটা হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে কতটুকু সম্ভব এই চিন্তা যদি ক্রিকেটাররা করেন তাহলে সেটা খুবই দুঃখজনক। যেমন তাসকিন বলছিলেন যে বাংলাদেশের যে ক্রিকেটাররা আছেন কারো মান কিন্তু 15-20 না, 19-20, মানে সমান সমান। এখন জিম্বাবুয়ে টিম সম্পর্কে তারা কি মনে করেন? জিম্বাবুয়ে 15 বাংলাদেশ 20, নাকি জিম্বাবুয়ে 19 বাংলাদেশ 20? যদি পরেরটা হয় সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অসম্মানজনক। আমি কথাটা কেন বললাম? আপনি অবশ্যই অপোনেন্টকে রেসপেক্ট করবেন, কিন্তু জিম্বাবুয়ে টিমকে যদি আপনি অনেক বড় টিম মনে করে খেলেন, তাসকিনের ইন্টারভিউটা আমি দেখছিলাম, সেখানে তিনি বলছিলেন তার কষ্ট করে জিততে হচ্ছে। আই এম সো স্যাড টু হিয়ার ইট। জিম্বাবুয়ের এই টিমের এগেনস্টে বাংলাদেশকে যদি কষ্ট করে জিততে হয় তাসকিনের বক্তব্য অনুযায়ী, তাহলে আপনি বিশ্বকাপে ভালো করবেন না। জিম্বাবুয়ে এমন দল যারা উগান্ডার সঙ্গে হেরে বিশ্বকাপে খেলার টিকিট পায়নি, সেই দলের সঙ্গে আপনি কষ্ট করে জিতছেন, এই কথার মানে কি? ডু আই মেক মাইসেলফ ক্লিয়ার? অবশ্যই। সো ওই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশ টিম প্রেস কনফারেন্সে যাই বলুক, এটা একটা ধরেন একটা খোলস, একটা মুখোশ থাকে,
প্রেস কনফারেন্সে যখন যেই আসুক না কেন। সো ওই মুখোশের ভেতরে তারা যদি ওইটা ফিল করেন যে ভাই জিম্বাবুয়ে কোনো টিম না, মাঠে নামবো, খেলবো, উড়াই দেবো, দ্যাট উইল বি দ্য মানে অ্যাকচুয়াল মাইন্ড সেট আপ, সেটাই থাকা উচিত, যেটা আই বিলিভ যে বড় টিমগুলোর এটা থাকে। মুখে হয়তো এসে বলবে না আমরা সব টিমকেই সমানভাবে দেখি, সবাইকে সমান গুরুত্ব দিই, কোনো প্রতিপক্ষই ছোটো না, এই মুখস্থ কথাবার্তা আমরা শুনে অভ্যস্ত, দ্যাট ইজ ফাইন। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আপনি কি বিশ্বাস করেন যে জিম্বাবুয়ে আপনার সমান? তাইলে ভাই মুশকিল। আর আপনার পারফরমেন্সের যে ব্যাপারটা, অনেকেই বলছেন যে তানজিদ তামিমকে ড্রপ করা হবে সৌম্য, হ্যাঁ আমার সেটা মনে হয় না। আমার মনে হয় লিটনকেই ড্রপ করা হবে। তানজিদ তামিম 3 ম্যাচ খেলেছেন, 3 ম্যাচে তিনি যে খুব ভালো খেলেছেন ব্যাপারটা কিন্তু তা না। একটায় 18, একটায় 21, একটায় 3 লাইফ পেয়ে 67। সো তাকে 2 ম্যাচ খেলিয়ে দেওয়া যেতে পারে। লিটনের যে ব্যাপারটা তার মনে হয় বাহ্যিকভাবে যে সেটা সাইকোলজিক্যাল প্রবলেম। সো তিনি 2 ম্যাচ না খেলে রাদার তাকে যদি কাউন্সিলিংটা করা হয় বা কোন সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, কোচ, ক্যাপ্টেন বা অন্য সিনিয়র কেউ কোনো মেন্টর হতে পারে, আমার মনে হয় সেটা ভালো। সাকিব আল হাসান ব্যাক ইন দ্য স্কোয়াড, মুস্তাফিজুর রহমান, তাসকিন, শরীফুল ছুটি চেয়েছেন, ছুটি পেয়েছেন, দ্যাট ওয়াজ গুড থিং টু ডু। তাসকিনের ব্যাপারটা আমি বলবো, এটা আমার ওপিনিয়ন, মানে আমি টিম ম্যানেজমেন্টের পার্ট হলে তাসকিনকে পরের 2 ম্যাচ খেলাতাম না। ফার্স্ট রিজন হচ্ছে তাসকিনের ইনজুরির একটা ক্যারিয়ার জুড়েই শঙ্কা সবসময় রয়েছে এবং হুটহাট এই ছেলেটা ইনজুরিতে পড়ে যায়। ভালো ফর্মে আছেন, মাত্রই ইনজুরি থেকে ব্যাক করেছেন। তাসকিনের কি বাংলাদেশের জিম্বাবুয়ের শেষ 2 টি-20 খেলে প্রুফ করার কিছু আছে তার? আমার তো সেটা মনে হয় না। বরং যে প্র্যাকটিসটা হওয়ার কথা ফার্স্ট 3টা টি-20তে তিনি সেটা করে ফেলেছেন, গিভ হিম দ্য রেস্ট। তারপরেও যদি আপনার তাসকিনকে 4 ম্যাচ 5 ম্যাচ খেলাতে হয়, যদি পরবর্তীতে গিয়ে তাসকিনের পুরনো চোট জেগে ওঠে, দায়কে নেবে। সো আমি হলে তাসকিনকে খেলাতাম না, রেদার মুস্তাফিজ ব্যাক করেছেন, সাইফুদ্দিন অন দ্য গো, একই সঙ্গে আপনার সাকিব মানে পেস বোলার সাকিবের কথা বলছি, যদি 3 পেসার আপনারা খেলাতে চান এই কম্বিনেশনে যেতে পারেন। আবার সাইফুদ্দিনেরও ইনজুরির সমস্যা আছে, 1.5 বছর পর ফিরেছেন, তো তার অবস্থাটা কি এটাও অ্যাসেসমেন্ট করা জরুরি। কেননা আপনি অবশ্যই চাইবেন না বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে জিম্বাবুয়ের মতো দলের এগেনস্টে আপনার টপ 3 বোলার বা 4 বোলার্সের একজন ইনজুর্ড হয়ে যাক বা চোট পাক। আর তানভীরের যে ব্যাপারটা, আমি পার্সোনালি ফিল করি যে তানভীরকে বিশ্বকাপের 15 মেম্বার স্কোয়াডে নেওয়া উচিত হচ্ছে এই জন্যে, আপনি খেয়াল করে দেখেন যে আমাকে একজন আজকে রসিকতা করে বলছিলেন যে ক্রিকেট সংশ্লিষ্টই, যে বেটা তুমি ভারতের দল দেখো তাই তো বুঝবা বিশ্বকাপে কি হবে। ভারতীয় দলে 4টা স্পিনার, একটা চায়নাম্যান আছে, কিংবা ধরেন লেফট আর্ম অর্থোডক্স আছে, সব কিছু মিলিয়েই তারা স্পিন ভ্যারিয়েশন রাখার চেষ্টা করেছে। কোনো কারণে যদি আপনার মনে হয় যে আপনার একাদশে একজন বাঁহাতি স্পিনার এক্সট্রা দরকার সাকিবের পরেও, অথবা মানে খুবই আনফর্চুনেট সার্কামস্ট্যান্সেস সাকিব আল হাসান যদি ইনজুর্ড থাকেন, ওই সময় আপনার লেফট আর্ম একজন স্পিনার দরকার। আপনার স্কোয়াডে কিন্তু কোনো রকম অপশন নেই। একজন অফ স্পিনার শেখ মাহিদি, একজন লেগ স্পিনার, আপনার লেফট আর্ম অর্থোডক্স কোনো অপশন নাই। সো তানভীরকে আমার মনে হয় দরকার, কেননা ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো আইপিএলের মতো হবে না। ওয়েস্ট ইন্ডিজে 160-70 রান প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড তাই বলে, আমেরিকার ব্যাপারে আমি জানি না। ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারটা 160-70 রান, আমার মনে হয় যে ভালো রান, ওখানে চাইলে আপনি 250 করবেন, 250 চেস হবে, এটা হবে না। সো একজন স্পিনার এক্সট্রা দরকার হলেও হতে পারে। এবং টুর্নামেন্টে বাংলাদেশ এক্সপেক্ট করি সুপার হিট খেলবে। টুর্নামেন্ট যত আগাবে উইকেটগুলো কিন্তু তত বেশি আপনার ক্লান্ত হবে, তখন হয়তো স্পিনাররা একটা বড় রোল প্লে করবে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় তানভীর। অ্যাট দ্য সেম টাইম সাকিব অ্যাকোমোডেট হওয়ার পরে আপনি কাকে ড্রপ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধান্ত। একই সঙ্গে তানভীরকে যদি আপনি নেন, আপনি 1 ম্যাচ খেলিয়ে তাকে নিয়ে যাবেন, এটা বোধহয় তানভীরের জন্য ফুলফিল জাস্টিস হবে না। থ্যাংক ইউ দেবদা। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, আমরা দেখে আরও আলোচনায় ফিরব। চিরচেনা লাল সবুজ তো থাকছে, বাংলাদেশের এবারের বিশ্বকাপ জার্সিতে যুক্ত হচ্ছে আরও একটি রং। তবে গেলবারের মতো সুন্দরবনের মতো কোনো থিম থাকছে না এবার। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের গরমের কথা মাথায় রেখে ব্যবহার হয়েছে আরামদায়ক কাপড়। তবে সুসংবাদ নেই ভক্তদের, অফিসিয়াল জার্সি কেনার সুযোগ থাকছে না এবারও। এদিকে ভারতের জার্সি দামি, সেটা স্বীকার করে প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেহতাবুদ্দিন সেন্টু বলছেন, আগামী বিশ্বকাপে ভারতের জার্সির মান স্পর্শ করবে টাইগাররাও। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি, শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের বিশ্বকাপ জার্সি নিয়ে একটা মানুষের অন্যরকম আগ্রহ থাকে। এবারের বিশ্বকাপ সামনে নিশ্চয়ই আবার নতুন জার্সি হচ্ছে। কেমন হচ্ছে সেই জার্সিটা, কি হচ্ছে বা কি থিমে তৈরি হচ্ছে, সেই জার্সি নিয়ে আজকে আমরা কথা বলবো যারা জার্সিটা তৈরি করেন তাদের সঙ্গে।
এবার যেটা থিম হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওই যে বাগের যে টেক্সচারের উপর কিছু কাজ করা হচ্ছে। এবার ভিন্টেজ কিছু নিয়ে কাজ করা হয়নি, এবার হয়তো হাতার মধ্যে বা জার্সির আপনার সাইড প্যানেল হয়তো কোনো বাগের টেক্সচার নিয়ে আসা হয়েছে, বাগের যে আপনার ডোরা কাটার কিছু টেক্সচার আছে ওই রকম কিছু একটা নিয়ে আসা হয়েছে। কোর্স আমাদের বেসিক এটা তো লাল সবুজ জার্সি হবেই, আর এর বাইরে আসলে কিছু নাই, তবে আরেকটা কালার হয়তো বা ইউজ করা হচ্ছে এখানে। এই জার্সির শুধু একটাই হচ্ছে লাল সবুজ। আগে যেটা হতো আমরা সবুজ লাল করতাম, লাল সবুজ করতাম, যা অল্টারনেটিভ জার্সি ছিল, এবার একটাই জার্সি হচ্ছে। আমরা আসলে আরেকটু লাইট করার চেষ্টা করছি ম্যাটেরিয়ালটা, বিকজ অফ সো ফার আই নো যে ডালাসে অনেক গরম, হ্যাঁ, ইভেন নিউ ইয়র্কেও বেশ ওই সময় গরমই থাকবে। তবে এবারের প্র্যাকটিস কিটে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। জিম্বাবুয়ে সিরিজে চলমান যে অনুশীলন জার্সি ব্যবহার হচ্ছে তার কাছাকাছি দেখা যাবে বিশ্বকাপে। তবে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন হবে কবে? কেননা জার্সি প্রকাশের পরেই যে আলোচনা সমালোচনার ঝড়ের অতীত ইতিহাস আছে। যেহেতু রবি এর আগেও এসছে, তারা মোটামুটি বড় করে প্রোগ্রাম করে জার্সিটা আনভেল করে, আমার বিশ্বাস, আমার পার্সোনাল বিশ্বাস এবারও রবি হয়তো বড় কিছু করে হয়তো জার্সিটা আনভেল করবে। প্লেয়ার্স এডিশন জার্সির প্রতি ভক্তদের চাহিদা থাকে, তাই তো অনেক দেশই বিক্রি করে তা। এর আগে অবশ্য 2 বার বিক্রির শর্ত নিয়ে সুখকর স্মৃতি নেই জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। এবারও ভক্তদের জন্য থাকছে না জার্সি ক্রয়ের সুযোগ, কিন্তু কেন? আপনি যখন রাইট কিনবেন তো আপনাকে বিসিবিকে একটা পেমেন্ট করে রাইটটা কিনতে হয়, তো এর সাথে আপনার এডিশনাল কস্টিং হয় হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস আপনার রাইট ফিজের একটা কস্ট অ্যাড হয়। কিন্তু ধরেন যিনি কাউন্টারফিট তৈরি করেন তাকে আসলে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। তো আমার প্রাইস এবং কাউন্টারফিট যিনি বানান তার প্রাইসের মধ্যে একটা তফাৎ হয়। তো স্বাভাবিকভাবে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা সাস্টেইন করা একটু ডিফিকাল্ট। বিশ্বকাপের জন্য অনেক দেশই এর মধ্যে আনুষ্ঠানিকভাবে জার্সি প্রকাশ করেছে, যার মধ্যে বরাবরের মতো বলা হয় সবচেয়ে দামি জার্সি নাকি পরে ভারত। রোহিত কোহলিদের জার্সিতে আসলে কি আছে যে এত দাম? ইন্ডিয়ান জার্সিতে এখানে আপনার এক ধরনের ফ্যাব্রিক ইউজ করে, এটা হচ্ছে আমাদের দেশে আমরা এই ফ্যাব্রিকটা তৈরি করতে পারি না। তো আমাদের যেটা হয় ছোট ছোট জিনিসগুলি ও জার্সিটাকে আসলে অন্য মাত্রায় নিয়ে যায়। বি অনেস্ট, ইন্ডিয়ান জার্সি আপনার কোয়ালিটির দিক থেকে বেশ ভালো, আমি আসলে নিজে দেখেছি। আমরা চেষ্টা করছি হয়তো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা হয়তো ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারবো। আই হোপ আমার হয়তো 1-1.5 বছর লাগবে ওই স্ট্যান্ডার্ডে বাংলাদেশের জার্সিটাকে নিয়ে যেতে। হয়তো ইট কুড বি অন দ্য টপ নচ ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। মাঠের পারফরমেন্সের মতোই হয়তো একদিন ঘুচবে জার্সির পার্থক্য। তবে আপাতত ভক্তদের প্রত্যাশা এবারের বিশ্বকাপে সামর্থ্যের সেরাটা দিয়ে লড়বে নাজমুল শান্তর দল, আর জল করবে লাল সবুজ জার্সিটা। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। আমাদের সাথে যুক্ত আছেন অতিথি হিসাবে সাংবাদিক দেব চৌধুরী। দাদা, জানতে চাই যে জার্সির ব্যাপারে, যে জার্সিটার যেই ব্র্যান্ডিং বা প্রমোশন, আপনার কাছে কি মনে হয় নাকি যে অন্যান্য দেশরা যেভাবে তাদের জার্সি প্রমোশন করে বা ব্র্যান্ডিং করে সেখান থেকে এখনও টাইগার অনেক পিছায়? এক নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে অফিসিয়ালি কেন জার্সি কেনা যাচ্ছে না, বা এই বিষয়টা ভক্তদের জন্য আসলে কতটুকু বেদনাদায়ক? খুবই বেদনাদায়ক হওয়ার কথা। আপনি আপনার টিমের জার্সি, অফিসিয়াল জার্সি কিনতে চাইবেন, অনেক মানুষ আছে। ধরেন সেন্টু ভাই, যেটা আমরা সেন্টু ভাই বলি, সেন্টু ভাই যেটা বললেন যে ব্রডকাস্টিংয়ের রাইট এইটা ওইটা হ্যান, এটা অফিসিয়াল কথা। কিন্তু আমার বাসার পাশে যে মুদি দোকানদার নান্নু ভাই এই সমস্ত শুনতে চাইবে না, তার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। উনি দোকান থেকে, ভাই আমি বাংলাদেশ টিমের সাপোর্টার, জার্সি পরবো, টিভির সামনে বসে খেলা দেবো, আমেরিকা আমি যেতে পারবো না। কিন্তু এই যে যারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন তারা আমার মনে হয় ব্যাপারটাতে যথেষ্ট আন্তরিক না, বা এই ব্যাপারটা যে একটা ব্যবসায়িক ভ্যালুও আছে, এই ভ্যালুটাও তারা আমার মনে হয় যে ঠিক মতো বুঝতে চান না। বুঝতে পারেন না সেটা না, বুঝতে চান না, এটা একটা দিক। আরেকটা দিক হতে পারে যে শেষ মুহূর্তে গিয়ে ডিসিশন নেওয়া। আপনি দেখেন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিমের দল ঘোষণা থেকে শুরু করে, টিমের অফিসিয়াল ফটো সেশন থেকে শুরু করে, গত ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশ যায়, এয়ারপোর্টের মাঝখানে যখন যাবে তার ফ্লাইট ধরার 1 ঘন্টা আগে কোনো মতো একটা ফটো সেশন, এগুলো কেন হবে? সো একটার সঙ্গে আরেকটা রিলেটেড। উনি বলছিলেন যে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমাদের জার্সি বিশ্বমানের হবে। আমাদের ক্রিকেট কর্তারাও বলেন যে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট। সো আমাদের জার্সিও মানে ওয়ার্ল্ড ক্লাস হবে, সেটাও নেক্সট ওয়ার্ল্ড কাপের টার্গেট। এই জন্যই বললাম যে সব কিছু কানেক্টেড, এবং এই কানেকশনগুলো আপনি সবগুলো ডট যখন মেলাতে না পারবেন তখন এরকম অনেক প্রসঙ্গ আসবে। দাদা, আমরা কথা বলবো, বাট তার আগে আমরা একটু উইশ করে আসি। মুশফিকুর রহিমের বার্থডে ছিল, সো
37 পেরিয়ে 38তম বসন্তে পা রাখলেন মুশফিকুর রহিম। 1987 সালের 9 মে জন্মগ্রহণ করেন তিনি। একাগ্রতা ও মননশীলতায় নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করেছেন এই উইকেট রক্ষক ব্যাটার, যিনি টাইগার ক্রিকেটে পরিচিতি পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল তকমা। কঠোর পরিশ্রমের জন্য তরুণদের কাছে আইডল হয়ে আছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম হার্ডওয়ার্কিং, ডেডিকেশন ও প্যাশনে অন্য সবার থেকে আলাদা এক নাম। টেকনিক, পরিপাটি ব্যাটিং শৈলী কিংবা নিশ্ছিদ্র ডিফেন্সে উদাহরণ হয়ে আছেন দেশের ক্রিকেটে। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার 37 বসন্ত পেরিয়ে পা রাখলেন 38তম বসন্তে। 1987 সালের 9 মে বগুড়ায় জন্মগ্রহণ করেন মুশফিক। বগুড়া জিলা স্কুল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এই ক্রিকেটার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন ইতিহাসের ছাত্র মুশফিকুর রহিম। ইচ্ছে আছে উপমহাদেশের ক্রিকেট ইতিহাস নিয়ে গবেষণা করার। ধৈর্য, অধ্যবসায় ও একাগ্রতার মিশেলে তৈরি মুশফিকুর রহিম। লম্বা সময় ধরে টাইগার ক্রিকেটে উইকেট রক্ষকে ব্যাটার আছেন অন্যতম স্তম্ভ হয়ে। দলকে এখনও বড় কোনো শিরোপা জেতাতে না পারলেও দেশের ক্রিকেটে মুশফিকের অবদান খাটো করে দেখার অবকাশ নেই। 2006 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে মুশফিকের নেতৃত্বে খেলেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকারা। সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর 2009 সালে জিম্বাবুয়ে সফরে মুশফিক বাংলাদেশ দলে সহ অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। এখন পর্যন্ত 461 ম্যাচ খেলে 14,968 রান করেছেন মুশফিক। টেস্টে 10টি ও ওয়ানডেতে আছে 9টি সেঞ্চুরি। তার ক্যারিয়ারে আছে 3টি ডবল সেঞ্চুরি। মুশফিকের নেতৃত্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এত অর্জনের ভিড়েও মুশফিক অনন্য হয়ে আছেন তার অনবদ্য রেকর্ডের জন্য। তিনি একমাত্র উইকেটকিপার ব্যাটার যার টেস্টে 2টি ডবল সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি তিনি একমাত্র উইকেটরক্ষক ক্যাপ্টেন যিনি কিনা প্রতিপক্ষের মাঠে করেছেন ডবল সেঞ্চুরি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। মুশফিকুর রহিম লাইফস্টাইলের দিক থেকে, খেলার দিক থেকে, সবকিছুর দিক থেকে নিঃসন্দেহে তিনি আইডল এবং বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। আপনিও অনেক বছর ধরে সাংবাদিকতা করছেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে আছেন, সেই জায়গা থেকে মুশফিকুর রহিমকে নিয়ে কিছু বলার যদি থাকেন। ব্যক্তি মুশফিককে আপনি যদি 3টে ডাবল সেঞ্চুরি, প্রায় 15,000 রান, 3 ফরম্যাট মিলে এগুলো দিয়ে জাজ করতে যান, আমার মধ্যে সেটা তার প্রতি অবিচার হবে। বরং ক্রিকেটার মুশফিকের সাথে একজন ডিসিপ্লিন মানুষ, একজন পড়ালেখার প্রতি অনুরাগী মানুষ এবং একজন টপমোস্ট ক্রিকেটার দেশের, যিনি এখনও চিন্তা করেন কোনো একটা সময়ে গিয়ে তিনি পিএইচডি করবেন। সো এই যে ব্যাপারগুলো, আপনি একটা প্রফেশনে থাকার পরেও এই যে জ্ঞান চর্চার যে বিষয়টা, যেটা আমাদের সমাজের বিভিন্ন পর্যায়ে এখন খুব বাজেভাবে অনুপস্থিত, যেটা শুনতেও খুব খারাপ, যেটা ভবিষ্যতে খুব খারাপ, কিন্তু আপনি যদি আইডল দেখতে চান, আপনি ক্রিকেটার হইতে হবে না, মুশফিকের মতো কাউকে আইডল মানতে পারবেন যে আপনি ডাক্তার হয়েও পরবর্তীতে অন্য কিছু করতে পারেন। মুশফিক হচ্ছে সেই রকম মানুষ যাকে শুধুমাত্র তার প্রফেশনাল কাজটা দিয়ে আপনি যদি জাজ করেন, এটা তার প্রতি অন্যায় করা হবে। এবং মুশফিকদের মতো ক্রিকেটারদের বা এই ধরনের ক্যারেক্টারদের আইডল হিসেবে দেখা উচিত। হ্যাপি বার্থডে মুশফিক। হ্যাপি বার্থডে টু হিম। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের স্পোর্টস লাইভে।